এবার পুড়ে ছাই গুলশান কাঁচা বাজার। অবৈধ ভবনের বিরুদ্ধে 15 দিনের মধ্যে ব্যবস্থা, বললেন পূর্তমন্ত্রী। এফআর টাওয়ারে আগুনের ঘটনায় মামলা, অগ্নি নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না, পরিদর্শন শেষে তদন্ত কমিটি। নাগরিক জীবন বিপন্ন করে ব্যবসায়িক কর্মকাণ্ড নয়, অগ্নি ঝুঁকি মোকাবেলায় ঢাকা চেম্বারের মত বিনিময়। চতুর্থ দফায় কাল 107 উপজেলায় ভোট, কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম, নিরাপত্তা জোরদার। সড়কে ফিরছে না শৃঙ্খলা, পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ করতে হবে, বললেন বিশেষজ্ঞরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি জাবের হোসেন এবং আমি ফারজানা আখি। এছাড়া সংবাদে আরো থাকছে: নদী ভাঙ্গন আতঙ্কে শরীয়তপুরের নড়িয়াবাসী, বর্ষা মৌসুমের আগে বাঁধ নির্মাণ নিয়ে শঙ্কা। বনানী ট্র্যাজেডির রেশ কাটতে না কাটতেই আবারও আগুন। এবার পুড়ে ছাই হলো গুলশান 1 নম্বরের কাঁচা বাজার। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি করেছে ফায়ার সার্ভিস। 2 বছরের ব্যবধানে দ্বিতীয়বারের মতো এই মার্কেটে আগুন লাগে। এদিকে যেসব বহুতল ভবনে অগ্নি নির্বাপনের সুবিধা নেই, সেসবের বিরুদ্ধে 15 দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শম রেজাউল করিম। আদিত্য মামুনের রিপোর্ট। এই দৃশ্য বিমান থেকে দেখা মেঘ কিংবা শীতের সকালের কুয়াশার চিত্র নয়। 2 দিনের ব্যবধানে বনানীর পর এবার রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি মার্কেটে আগুনের চিত্র এটি। ভোর 6:45টায় গুলশান 1 নম্বরের ডিএনসিসি মার্কেটের কাঁচা বাজারে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে। পুড়ে ছাই হয়ে যায় মার্কেটের 3 শতাধিক দোকান। কাঁচা বাজারের আগুন ছড়িয়ে পড়ে পাশের তুর্য প্লাজার 3টি ফ্লোরেও। ফায়ার সার্ভিসের 20টি টিম, নৌ, বিমান ও সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় 3 ঘন্টায় আগুন শতভাগ নিয়ন্ত্রণে আসে। কিভাবে আগুনের সূত্রপাত তা জানতে কমিটিও করা হয়েছে। ফায়ার সার্ভিস বলছে, গুলশানের এই মার্কেটে অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে এর আগে নোটিশ দেয়া হয়েছে। 20টা ইউনিট আমরা এখানে কাজ করেছি। আমরা 5 সদস্যের এখানে একটা বোর্ড গঠন করেছি, যেটা 7 কার্য দিবসের ভিতরে এখানে রিপোর্ট দেবে। আগুনে পুড়ে যাওয়া দোকানের মালিক কর্মচারীরা বলছেন, ঋণ করে দোকান করা অনেকেই এখন নিঃস্ব। সরকারের কাছে ক্ষতিপূরণও দাবি করেন কেউ কেউ। কালিয়ে যা আমদানি করে গেছে সব ক্যাশে রয়ে গেছে। চারণ এনে বাসায় অনেক টাকা ঋণ করে আবার দোকান ঠিক করছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়। ঘটনাস্থলে আসেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শম রেজাউল করিম। বারবার এমন আগুনের ঘটনা আমলে নিয়ে সকল বহুতল ভবনে সর্বোচ্চ অগ্নি নির্বাপনের ব্যবস্থা রাখতে নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। 15 দিনের ভিতরে চিহ্নিত করব কোন কোন বহুতল ভবনগুলি পরিকল্পনার বাইরে বা নিয়মের বাইরে হয়েছে, সেগুলোকে প্রয়োজনে সিলগালা করে দেব। ডিএনসিসি মার্কেটের আগুনের ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মেয়র আতিকুল ইসলাম। যেখানে আমরা ব্যবসা করি এগুলো কিন্তু নিরাপত্তা আনতে হবে। এই ব্যাপারে আমি সবাইকে অনুরোধ করব, মার্কেটে কিন্তু ফায়ার হাইড্রেন্ট থাকা দরকার। সর্বশেষ 2017 সালের জানুয়ারিতে এই মার্কেটে আগুন লাগলে পরপর 4 বার কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। এফআর টাওয়ারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বনানী থানায় মামলা হয়েছে। সকালে ডিএমপি কমিশনার জানিয়েছেন, দোষীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে জানায়, এফআর টাওয়ারে অগ্নি নির্বাপন যন্ত্র থাকলেও তা ছিল অপর্যাপ্ত ও অকার্যকর। বন্ধ ছিল ইমার্জেন্সি এক্সিটও। মাহমুদ হাসানের রিপোর্ট। বনানীর এফআর টাওয়ারে গেল 28 মার্চ ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা যান 25 জন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে আরও একজনের।
দুর্ঘটনার পর থেকেই ভবনটি দাঁড়িয়ে আছে বিধ্বস্ত অবস্থায়। সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থলে আসেন। পুড়ে যাওয়া ফ্লোরগুলো পরিদর্শন করেন তারা। ভবন পরিদর্শন শেষে তদন্ত দলের সদস্যরা জানান, এফআর টাওয়ারের অগ্নি নির্বাপন যন্ত্র অকার্যকর ছিল এবং জরুরি বহির্গমন পথ বন্ধ ছিল। 24 ইঞ্চির এক্সিট এবং সেই এক্সিটটিও বিভিন্ন ফ্লোর মালিকরা ইন্টেরিয়র ডেকোরেশন যেভাবে করেছে, যার ফলে তাদের পরস্পর একতলা থেকে আরেকতলা যোগাযোগের আমাদের কাছে মনে হয়েছে একটু ব্যাহত হয়েছে। একই সময়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তদন্ত কমিটিও ভবনটি পরিদর্শন করেন। কিন্তু আগুনের সূত্রপাত কোন তলায় এখন আমরা ওইভাবে আইডেন্টিফাই করা সম্ভব নয়, কারণ যারা এই 3-4 তলাতে কাজ করেছে তাদেরকে হয়তো জিজ্ঞেস করলে তারা বলতে পারবে যে অ্যাকচুয়ালি কোনখান থেকে আগুনটা লেগেছে। এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের সময় 8, 9 ও 10 নম্বর ফ্লোরে যারা ছিলেন তাদের বক্তব্য নেওয়া হবে বলেও জানান তারা। 8, 9, 10 তলায় কাজ করেছেন বা কাজ করতেন তাদেরকে আমরা ওপেনলি ডাকছি পুলিশ কন্ট্রোল রুমে আগামীকাল সকাল 10টা থেকে 12টা পর্যন্ত 2 ঘন্টা আমরা তাদের বক্তব্য শুনবো। এদিকে চকবাজারে একমুখী যান চলাচলের ট্রাফিক ব্যবস্থার উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার জানান, বনানীর ঘটনায় মামলা হয়েছে। বনানীর ফ্যাক্টরে আগুন লাগার বিষয়ে মামলা রুজু হয়েছে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। উন্নয়নের জন্য ব্যবসায়িক কর্মকাণ্ড চালু রাখতে হবে, তবে কিছুতেই নাগরিকের জীবন বিপন্ন করে নয়। ঢাকা চেম্বারের মতবিনিময় সভায় বক্তারা বলেন, সবার আগে নিশ্চিত করতে হবে জীবনের নিরাপত্তা, আর এতে সবারই সুনির্দিষ্ট দায় দায়িত্ব রয়েছে বলে মত দেন বিশিষ্টজনেরা। রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। তাজরিন, নিমতলী, চুরিহাট্টা, এফআর টাওয়ার কিংবা ডিএনসিসি মার্কেট, একের পর এক অগ্নি দুর্ঘটনা, হারিয়ে যাচ্ছে মূল্যবান প্রাণ ও নষ্ট হচ্ছে সম্পদ। অগ্নি ঝুঁকি মোকাবেলার প্রস্তুতি কতটুকু, প্রতিরোধ ব্যবস্থাও বা কতটা জোরালো, এসব প্রশ্নের উত্তর খুঁজতে ডিসিসিআই এর আয়োজনে নিরাপদ কেমিক্যাল ব্যবস্থাপনা, চকবাজার পরবর্তী প্রস্তুতি শিরোনামে মতবিনিময় সভা। বক্তাদের সবার বক্তব্য প্রায় একই ধরনের। সেই ভয়ে কিন্তু আমরা কাঁদতেও পারি নাই, আমরা কিন্তু নীরবে সহ্য করতে হয়েছে আমাদের ব্যবসা বাণিজ্য স্বার্থে। এখন যদি তাদেরকে সব দোকানপাট এখান থেকে সরে নিয়ে যেতে বলে, তাহলে তো বাড়িওয়ালার টাকাও দিতে পারবে না। কাজে বাড়িওয়ালারা ক্ষতিগ্রস্ত হবে, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে। আমরা কিন্তু দারুণ একটা আতঙ্কের মধ্যে ব্যবসা করতেছি। অগ্নি নির্বাপন সতর্কতা সামাজিক অনুশীলন ব্যবস্থা হিসেবে সবার মাঝে নিয়ে যাবার প্রয়োজনীয়তার কথাও বললেন সংশ্লিষ্টরা। পুরাতন ঢাকা শহরে স্ট্রিট হাইড্রেন্ট স্থাপন করতে হবে, বহনযোগ্য ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার বাকেট, পানি ভর্তি ডাম, ফায়ার বিটার, ফায়ার হুক ইত্যাদি সংরক্ষণ করতে হবে। 400 বছরের অপরিকল্পিত শহর হলেও একে নাগরিকদের বসবাসে নিরাপদ করার অঙ্গীকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের। ব্যবসা বাণিজ্য করতে গিয়ে নিরপরাধ মানুষের প্রাণ হারিয়ে যাবে, এটা যেমনি ভাবে নগর কর্তৃপক্ষ আশা করে না, তেমনি ভাবে এই শহরের প্রতিটি নাগরিকও আশা করে না। এসব অগ্নিকাণ্ড রোধে সবারই সতর্ক ও সচেষ্ট থাকার প্রয়োজন আছে বলে মনে করেন বিশিষ্টজনরা। দৈনন্দিন ভাবে এটাকে কার্যকর। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, প্রযুক্তি ব্যবহার করে অগ্নিকাণ্ড প্রতিরোধ করা সম্ভব। দুপুরে রাজশাহীতে নির্মাণাধীন হাইটেক পার্ক পরিদর্শন শেষে মন্ত্রী আরো বলেন, ভবন মালিকরা এসব প্রযুক্তি ব্যবহার করলে আগুনের সম্ভাবনা থাকবে না। যদি আগুন লাগার সাথে সাথে কেউ একজন একটা ফায়ার এক্সটিংগুইশার ইউজ করতো, তাহলে কিন্তু এই আগুনের আজ যেই রূপটা দেখছেন সেই রূপটা দেখতেই পেতেন না। আমরা যারা এই ডিজিটাল প্রযুক্তি নিয়ে কাজ করি তাদের জন্য এই সুবিধাটা হচ্ছে এই রকম যে আমাদের প্রযুক্তি আছে, আমি 1000 মাইল দূর থেকেও অনুভব করতে পারবো যে এখানে আগুন লাগার সম্ভাবনা আছে, অথবা আগুন লাগছে, অথবা এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সেই ধরনের প্রযুক্তি আমাদের এখন ডিজিটাল যুগে আছে। আমি খুশি হব যারা বিল্ডিং বানান তারা যদি আমাদের পরামর্শ নিয়ে প্রযুক্তি ব্যবহার করেন তাহলে আগুন। প্রসঙ্গ উপজেলায় ভোট। চতুর্থ দফায় 22 জেলার 107 উপজেলায় ভোটকাল। সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে নির্বাচনী এলাকাগুলোতে। ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। নির্বিঘ্ন ভোটের পরিবেশ নিশ্চিতে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম।
উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোট রোববার। এ পর্যায়ে ভোট হবে 22 জেলার 107 উপজেলায়। এসব উপজেলায় চেয়ারম্যান পদে 351, ভাইস চেয়ারম্যান 533 এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 406 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া বিভিন্ন উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় 39 জন চেয়ারম্যান, 22 জন ভাইস চেয়ারম্যান ও 27 জন মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 107 উপজেলায় ভোট কেন্দ্র 9,740টি। ভোটার 2,55,40,704 জন। ভোট গ্রহণে এরই মধ্যে সম্পন্ন হয়েছে সব ধরনের প্রস্তুতি। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার সহ বিভিন্ন সরঞ্জাম। আমাদের আনসার পুলিশ বাহিনীর সদস্য ভাইরা আমাদের সহযোগিতা করছেন, তারা আমাদের সাথে দিয়ে আমরা মোটামুটি সব বুঝে পেয়েছি। আমার দায়িত্ব আমি যথাযথভাবে পালন করব। আমরা সর্বোচ্চ সততার নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করব। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, কোনো রকম অসুবিধা ছাড়া আশা করছি আমরা সুষ্ঠু, সুন্দর এবং নির্বাচন উপহার দিতে পারব। সুষ্ঠুভাবে যেন ভোট কেন্দ্রে যেতে পারি, নিরাপদে ভোট গ্রহণ প্রক্রিয়া যেন চলে এবং ভোট গ্রহণ শেষে এই ভোটের মালামাল যেন আবার ফেরত নিয়ে আসতে পারে, এই জন্য আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা সবার। সমর ইসলাম, 21 টেলিভিশন। দর্শক, টাঙ্গাইল সদর থেকে উপজেলা ভোট প্রস্তুতির খবরাখবর জানাচ্ছেন প্রতিনিধি কাজী রিপন। টাঙ্গাইল সদর উপজেলার 13 নং কেন্দ্র সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই কেন্দ্রে ইতিমধ্যে ব্যালট বাক্স, ব্যালট পেপার এবং সিল সহ অন্যান্য সামগ্রী চলে এসেছে। ইতিমধ্যে বিভিন্ন ভোট কক্ষ এবং বুথ তৈরি করা হয়েছে। এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের নিকট আমি জানবো যে সর্বশেষ অবস্থা। আমাদের 13 নং কেন্দ্রে আমরা সুন্দরভাবে প্রস্তুতি নিয়েছি। বিশেষ করে ব্যালট বাক্স, ব্যালট পেপার এবং সিল সামগ্রী সহ সম্পূর্ণ দ্রব্যাদি এখানে পৌঁছেছে এবং আমরা বুথের কাজ তৈরি করতেছি। আমরা আশাবাদ ব্যক্ত করছি কালকে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত অনবরত ভোট দিতে পারবো। একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে টাঙ্গাইলের 12টি উপজেলায় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পাদনের জন্য ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষার জন্য 12 প্লাটুন বিজিবি সহ পুলিশ, র্যাব এবং আনসার বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। টাঙ্গাইলে এখন পর্যন্ত কোনো রকম অপ্রীতিকর ঘটনার কিন্তু খবর আমরা পাইনি। তো এই ছিল আমার নিকট সর্বশেষ নির্বাচনী তথ্য। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে 21-এর চোখ। কোনোভাবেই থামছে না সড়কে মৃত্যুর মিছিল। প্রতিদিনই যানবাহনের চাকায় পিষ্ট হচ্ছে মানুষ, কিছুতেই যেন সড়কে ফিরছে না শৃঙ্খলা। যানবাহনগুলোর গতির প্রতিযোগিতা, লাইসেন্সবিহীন যানবাহন ও চালক, ট্রাফিক পুলিশের দায়সারা দায়িত্বই মূলত দুর্ঘটনার জন্য দায়ী। বিশেষজ্ঞরা বলছেন, লাগামহীন চাঁদাবাজি আর পরিবহন খাতের বিভিন্ন দৌরাত্ম্য বন্ধ না হলে সড়কে শৃঙ্খলা আসবে না। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। খোদ রাজধানীতেই এভাবেই প্রতিযোগিতা চালাচ্ছে যানবাহনগুলো, আর মহাসড়কে তো কথাই নেই। মূলত বেপরোয়া গতির কারণেই ঘটছে দুর্ঘটনা। অনিরাপদ সড়কেই প্রতিদিনই ঝরছে প্রাণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন বলছে 2016 সালে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় 24,954 জন মারা যায়। 2018 সালে 5,514টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 7,221 জন, আহত হয়েছেন 15,466 জন। সড়ক দুর্ঘটনার কারণ নিয়ে বুয়েটের এক গবেষণায় দেখা যায়, প্রায় 90% দুর্ঘটনা ঘটে অতিরিক্ত গতি আর চালকদের কারণেই। আর যাত্রী কল্যাণ সমিতি বলছে, বিপজ্জনক ওভারটেকিং, রাস্তাঘাটের নির্মাণ ত্রুটি, ফিটনেসবিহীন যানবাহন, যাত্রী ও পথচারীদের অসতর্কতা, চালকদের অদক্ষতা, চলন্ত অবস্থায় মোবাইল বা হেডফোন ব্যবহার, মাদক সেবন, রেল ক্রসিং এবং মহাসড়কের ফিডার রোড থেকে যানবাহন উঠে আসা, ফুটপাত না থাকা বা বেদখল হয় ঘটছে দুর্ঘটনা। এসব রোধে মোড়ে মোড়ে আছে চেকপোস্ট, কিন্তু তারা ব্যস্ত অন্য কাজে। গাড়ি আটক করে টাকা তোলাই যেন পুলিশের প্রধান কাজ। আমার কাছে টাকার বিল নিছে রামপুরে ব্রিজে নিয়ে আমার গাড়ি ছেড়ে দিয়েছে। রেগার লাগা নাই, এমনিতে বিল নিছে। ফের বৌদ্ধ মন্দির আটকাছে, কাগজ দেখালাম, তাও সারে না, কয় টাকা দাও, শেষে ফির 200 টাকা দিলাম, সারে দিল। পুলিশের জ্বালাতন্ত্র খুবই করতেছে রোডে ঘাটে, ঠিক আছে, খুব হয়রানি করতেছে। গাড়ি তো এভাবে চলবে না, চলবে? আমরা তো মনে করি স্টাফ, আমরা কিভাবে চলবো? রাজধানীর কোনো পুলিশ চেকপোস্টে টাকা তোলা হয় না, এমনটা
খুঁজে পাওয়া দুষ্কর। কিছুক্ষণ দাঁড়ালে এমন দৃশ্য দেখা যায় হর হামেশাই। গাড়ির মধ্যে বসে এবং আগে যা করছেন আমার কাছে সব মোবাইলের ফুটেজ আছে। আমার ক্যামেরাটা ছিল ওই মাথায়। ঠিক আছে, আমি বিল করছি, টাকা নিচ্ছি। ঠিক আছে, এই থাকা অবস্থায় একটা গাড়ি নাই যাদেরকে আপনি হয়রানি করেন না কেন? আমি এই ধরনের কোনো করি না, এগুলির উত্তর আমি দিতে না। দীর্ঘদিন সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা বলছেন সচেতনতা ছাড়া দুর্ঘটনা এড়ানো সম্ভব নয়। প্ল্যান নাই, প্রোগ্রাম নাই, কোনো কিছু নাই। পুরো আমাদের যে পরিবহন সেক্টরটা, এটা কোনো বাপ মা নাই। সত্যিকার বাপ মা হলে সন্তানকে সেইভাবে মানুষ করতে পারে, তা আমাদের এটাকে মানুষ করা হয় নাই, মানুষই হয় নাই সব। আমাদের এখানে বিশৃঙ্খলা দিন দিন বাড়ছে, এটা অনেকেই পছন্দ করছেন। যারা এটাকে নিয়ন্ত্রণ করা ইনক্লুডিং তারাও পছন্দ করছেন। সো এই ক্ষেত্রে সরকার তো অনেক সময় ওয়েট করলো, দিক নির্দেশনা দেওয়ার পরও যখন কাজ হচ্ছে না, এখন মনে হয় দায়বদ্ধ করার সময় এসেছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশ, বিআরটিএ, পরিবহন মালিক সহ সব পক্ষকেই আন্তরিক হওয়ার তাগিদ দিলেন বিশেষজ্ঞরা। দক্ষ পেশাদারী একটা রেগুলেটরি অথরিটি গণপরিবহন। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। ঠেকা দেওয়ার চেষ্টা। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকছে রাত 10টায় 21-এর চোখ অনুষ্ঠানে। দেখার আমন্ত্রণ রইল। সময় হলো ইসলামী ব্যাংক বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। বেসরকারি টেলিভিশনে চাকরির ঝুঁকি কমাতে সম্প্রচার কমিশন গঠনের দাবি, সম্মিলিত উদ্যোগে সমাধানের আশ্বাস তথ্যমন্ত্রী। কুষ্টিয়ায় শিক্ষার্থীকে দুইবার অপহরণ করে যৌন নির্যাতন, লজ্জায় আত্মহত্যা, ধরা ছোঁয়ার বাইরে আসামিরা। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। বেতন বৈষম্য, নিয়মিত বেতন বৃদ্ধি না হওয়া সহ বেসরকারি টেলিভিশনের সংকট কাটাতে সরকারকে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন সাংবাদিকরা। চাকরির নিরাপত্তা বাড়ানো এবং ঝুঁকি কমাতে গণমাধ্যম কর্মী আইন এবং সম্প্রচার কমিশন গঠনেরও দাবি জানান তারা। জবাবে তথ্যমন্ত্রী জানান, মালিকপক্ষ, বিজ্ঞাপনদাতা ও কেবল অপারেটরদের সম্মিলিত উদ্যোগেই সাংবাদিকদের চাকরি সুরক্ষা করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর সংকট সমাধানে করণীয় নিয়ে জাতীয় শিল্পকলা একাডেমিতে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজিসির এই গোলটেবিল বৈঠক। যোগ দেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বৈঠকের শুরুতে মূল প্রবন্ধে বেসরকারি টেলিভিশনের সাথে জড়িত কলাকৌশলীদের নানা দুর্ভোগ ও বঞ্চনার চিত্র তুলে ধরা হয়। সরকারের সাথে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজুন। বার্তা বা অনুষ্ঠান বিভাগ বন্ধ না করে আরও বিকশিত করুন। টেলিভিশন মালিকপক্ষের বিরুদ্ধে নিয়মনীতি না মেনে বছরের পর বছর বেতন বৈষম্য ও বেতন বৃদ্ধি না করা সহ নানা অভিযোগ করেন সাংবাদিকরা। বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন বন্ধেরও দাবি জানান তারা। বিদেশি চ্যানেলে আমাদের দেশের বিজ্ঞাপন যদি বন্ধ হয়ে যায়, 200 থেকে 300 কোটি টাকা বছরে এই খাতে আসবে। বছরের পর বছর যেন আমরা অভিভাবকহীন হয়ে যাচ্ছি। দিনের পর দিন আমাদের জন্য কথা বলার যেন কেউ নেই। প্রতিদিন সকাল বিকাল তাকে যদি এই চিন্তার মধ্যে থাকতে আমার ইনক্রিমেন্ট হয় না, আমার বেতন হয় না, আমার কালকে সকালে চাকরি নাও থাকতে পারে, তাহলে এরকম একটি মানুষ কিভাবে তার কাজটি ডেলিভার করবে? মাছরাঙা টিভিতে কিছুদিন আগে আমার একসাথে 11 জন ক্যামেরাম্যানের চাকরি চলে গিয়েছে কোনো কারণ ছাড়াই। তারপরে দেশ টিভিতে অলরেডি আপনার 3 মাস স্যালারি নেই। এরকম অনেক জায়গায় হচ্ছে এই সমস্যাগুলো বহন করছে, কিন্তু কেন? সংকট কাটাতে সংবাদকর্মী আইন ও সম্প্রচার কমিশন গঠনেরও দাবি ওঠে গোলটেবিল বৈঠকে। প্রত্যেকটা জায়গায় যদি আজকে ইউনিয়ন থাকতো, শক্তিশালী ইউনিয়ন থাকতো, তাহলে কিন্তু আজকে আমি 3 বছর বেতন আটকায় রাখতে পারতাম না। জোড়াতালি দিয়ে ঠিক করার মতো ব্যাপার নয়, একটি আইনি কাঠামো থাকতেই হবে। সুতরাং সম্প্রচার কমিশন যত দ্রুত গঠিত হয় তত ভালো। 33টিরও বেশি চ্যানেল অলরেডি অন এয়ারে আছে, আরও কিছু পারমিশন পেয়েছে তারা অন এয়ার আসার চেষ্টা করছে। অনুমতি অতীতে দেওয়ার সময় কিন্তু দেখা হয় নাই, বিবেচনা করা হয় নাই এতগুলি চ্যানেল বাংলাদেশে চলতে পারে কিনা। পরে তথ্যমন্ত্রী বলেন, সম্মিলিত উদ্যোগেই সমস্যার সমাধান করা হবে। তারা যদি এই প্রফেশনে না এসে সরকারি কর্মকর্তা হতেন বা বড় এক্সিকিউটিভ হতেন কোনো কোম্পানির, তাহলে তো বেতন নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে হতো না। তারা সেই পেশাকে বেছে নেননি, যেহেতু এই পেশাতে এসছেন এই পেশাকে ভালোবেসে। সুতরাং তাদেরকে সুরক্ষা দেওয়া, আমি মনে করি আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় এটাকে সুরক্ষা দেওয়া প্রয়োজন। 1 এপ্রিল থেকে বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন বন্ধ না করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তথ্যমন্ত্রী। ঘোষণা অনুযায়ী 1 এপ্রিল থেকে আইন প্রয়োগ করা হবে। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা।
জঙ্গি দমনে বাংলাদেশ সফল বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠানে তিনি নিউজিল্যান্ডে জঙ্গি হামলার ঘটনা তুলে ধরেন। এ সময় সন্ত্রাস মাদক থেকে দূরে থাকতে সবাইকে সচেতন হওয়ারও পরামর্শ দেন মনিরুল ইসলাম। ইসলামিক এক্সট্রিমিজমের নামে অর্থাৎ এই যে আইএস, আল কায়দা, তারা যে ব্যাখ্যা দিচ্ছে, এই ব্যাখ্যার বাইরে যে আছে তারা মুসলিম না, তারা কাফের, কাজেই তাদের হত্যা করা যায়। তো এটি আসলে সংবিধানে দেশকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হলেও সব রাজনৈতিক দলই নিজেদের স্বার্থে ধর্মকে ব্যবহার করছে, যা মুক্তিযুদ্ধের মূল চেতনার পরিপন্থী। রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক আলোচনায় বক্তারা আরও বলেন, এখন পর্যন্ত ধর্মনিরপেক্ষতার সঠিক সংজ্ঞায় স্পষ্ট করা সম্ভব হয়নি। এ সময় মুক্তিযুদ্ধের অবস্থান পরিষ্কার করার পাশাপাশি বঙ্গীয় সংস্কৃতি চর্চার উপর গুরুত্ব আরোপের পরামর্শ দেন বিশিষ্টজনেরা। নদী ভাঙনের শিকার শরীয়তপুরের নড়িয়াবাসীর দিন কাটে আতঙ্কে। আসছে বর্ষায় কিভাবে রক্ষা হবে শেষ আশ্রয়স্থল? যদিও পানি সম্পদ মন্ত্রণালয়ের জোর প্রচেষ্টায় তীর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলেছে, কিন্তু বিদ্যমান সময়ে এই কাজ কতটা সম্পন্ন করা সম্ভব এ নিয়ে শঙ্কা সকলের। প্রকল্প এলাকা ঘুরে এসে রিপোর্টে জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী, ছবি তুলেছেন উপখন্দকার। নদী ভাঙন, পদ্মার একুল ভাঙে অকুল গড়ে, সাথে সাথে বদলায় পদ্মাপাড়ের মানুষের জীবন। গেল বর্ষায়ও সর্বশান্ত হতে হয়েছে শরীয়তপুরের নড়িয়াবাসীকে। ৫,০০০ মানুষ গৃহহীন হবার পাশাপাশি নদীগর্ভে চলে গেছে বহু বসত বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, ফসলি জমি। এখনও পুরনো ভিটায় ফিরতেই পারেনি অনেকেই। সম্ভব হয়নি গেলবারের ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়া। এমন তিক্ত অভিজ্ঞতা এখনো তাড়া করে ফিরে ভুক্তভোগীদের। এমন বাস্তবতায় সামনে আবারও আসছে বর্ষা। গত বছরও আমাদের এখানে ভাঙ্গা গেছে, আমরা ঘর বাড়ি নিয়ে সারতে পারি নাই। থাকুন কেমন এই বাসায় অবস্থা না, তেমনি থাকুন। ঘর ভেঙে নিয়ে গেছে নদীতে। অনেকে গাছের নিচে বা অন্য কারো জায়গায় ছোট ছোট ঘর বানিয়ে থাকছে। তীরবর্তী ঝুঁকিপূর্ণ অবস্থায় জনবসতি, হাটবাজার, ধর্মীয়, প্রশাসনিক সহ নানান স্থাপনা। কিছুতেই স্বস্তির নিঃশ্বাস ফেলার অবকাশ পাচ্ছে না নড়িয়াবাসী। এখনো ভয় পাই যে বেরিবান তো এখনো ঠিক করে হইতেছে না। পানি বেড়ে যায়, যদি কাজ না হয় তাহলে থাকবো না, যা করছেও থাকবো না। এইসব জায়গা যদি রাখতে হয় তাই বেশি করে আর কি লোক খাড়ায় কাজ করা শেষ করতে হবে। থেমে নেই প্রচেষ্টা। বাঁধ রক্ষার অংশ হিসেবে বালু ভর্তি জিও টেক্সটাইল বস্তা ফেলা হচ্ছে, তবে এখনো শুরুই করা যায়নি কনক্রিটের ব্লক ফেলা। আমরা শঙ্কিত যে এই সময়ের মধ্যে শেষ করা সম্ভব কিনা। আসলটা হইলো ড্রেসিং, সরোডটা যদি মাঝখানে দেওয়া যায় তাহলে আমাদের এই পাটটা রক্ষা পাবে। সরজমিনে গিয়ে দেখা মিলল, যতটা বৃহৎ পরিসরে ভাঙ্গন প্রবণ এলাকা, সবাই সন্দিহান ও প্রশ্নের মুখোমুখি, এতে শেষ রক্ষা হবে তো? আমার এই বাড়ির ওইখানটা ফাটা দিছে, বাড়ির ভিতর দা দ্রুত কাজ না তাহলে আমরা থাকতে পারব না। আমাদের ড্রেজারের যে কার্যক্রম, সেই কার্যক্রমও শুরু হয়ে গেছে। আপৎকালীন রক্ষায় যতটা সম্ভব তার উদ্যোগ চলমান, তবে চ্যালেঞ্জও কম দেখছেন না সংশ্লিষ্টরা। আগে যেখানে মনে করেন ৫,০০০ জিও ব্যাগ রোজ ফলাতো, সেখানে এখন ২৩ থেকে ২৫,০০০ জিও ব্যাগ প্রতিদিন তারা ওখানে ফলায়। চাইনিজ একটা কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছে, ইমিডিয়েটলি আমরা তাদের কাছে ৩ লক্ষ ব্লক নেব। কাজের গতি আরও বাড়ানোর জোর প্রচেষ্টাও চালু আছে বলে জানালেন সংশ্লিষ্টরা। একদিকে নদীতে জেগেছে চর, পরিবর্তিত হয়েছে নদীর গতিপথ, যার কারণেই পদ্মার ভয়াল রূপ দেখেছে নড়িয়াবাসী। আবারও আসছে বর্ষাকাল, নড়িয়াবাসী এখন আতঙ্কে আছে। আবারও কি সেই গ্রাস তাদেরকে ছবল মারবে কিনা? তারা চান দ্রুতই যেন তাদের এই নদী রক্ষা বাঁধ নির্মিত হয়, তা যেন হয় যথাযথ এবং টিকে তাদের শেষ সম্বলটুকু। মোহাম্মদ নুরুন নবী, ২১ টেলিভিশন, সুরেশ্বর, নড়িয়া, শরীয়তপুর। কুষ্টিয়ার মিরপুরে বখাটেদের অত্যাচারের পর বাড়িতে ফিরে চিরকুট লিখে আত্মহত্যা করেছে নবম শ্রেণীর ছাত্রী। পরিবারের অভিযোগ, যৌন হয়রানির লজ্জায় আত্মহত্যা করে সে। এ ঘটনায় ৫ জনকে আসামি করে মামলা হয়েছে। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। প্রিয় বোন মুন্নিকে হারিয়ে শোকে কাতর ভাই, আর কখনো তার কাছে আবদার করবে না মুন্নি। চাচাতো বোনের বিয়ে উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে বাজারে ফুল কিনতে যায় মুন্নি।
পথে এলাকার 5 বখাটে জয়নাল, মিঠুন, আঙ্গুর, রাজু এবং পারভেজ তাকে যৌন হয়রানি করে। পরে তার চিৎকারে লোকজন এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়। পুলিশ মুন্নিকে উদ্ধার করে ইউপি সদস্যের বাড়ি নিয়ে যায়। বখাটেরা সেখান থেকে আবার তাকে অপহরণ করে। বাড়ি ফিরে আত্মহত্যা করে মুন্নি। তার পড়ার টেবিলে বখাটেদের বিরুদ্ধে চিরকুট পাওয়া যায়। স্বজনদের অভিযোগ, যৌন হয়রানি করায় সে আত্মহত্যা করেছে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তাদের। আমি পারিবারিকভাবে চাই যে এটার বিচার হোক, কঠিন বিচার হোক। ক্লাস 9-এর একটা মেয়ে, সে 14 বছরের একটা মেয়ে, তাকে যে এভাবে একটা হয়রানি করা হলো, এটা আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই। শুধু বোন হিসাবে না, যারা এই সমাজের মধ্যে এইসব অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটাচ্ছে তাদের সবার বিচার চাই আমরা। এ ধরনের কাজ ওরা মাঝে মাঝে ঘটায়। শুক্রবার তার ময়নাতদন্ত করা হয়। সুরতহালের অভিযোগ মতে আমরা সবকিছুই পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, তবে এই রিপোর্ট দিলে আমরা বিস্তারিত বলতে পারবো। নির্যাতন ও আত্মহত্যার ঘটনায় 5 বখাটের নামে থানায় মামলা হয়েছে। এদিকে বখাটে আঙ্গুরের মা ছেলেকে নির্দোষ দাবি করে এই ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানান। আমার ছেলেকে পাশে থেকে লোক ডাকি নিয়ে আমার ছেলেকে বিপদে ফেলে দিছে, এখন তাদের শাস্তি দেন। আমার ছেলে তো কোনো দোষী না। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। নারী শিশু নির্যাতন আইনের 7/9 আত্মহত্যার প্ররোচনা এবং ফুসলাইয়া অপহরণ করা, আর আসামি ধরার জন্য চেষ্টা অব্যাহত আছে। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। চট্টগ্রামে শেষ হলো ন্যাচারাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ক 2 দিনের আন্তর্জাতিক সম্মেলন। ষষ্ঠবারের মতো এই সম্মেলনের আয়োজন করে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন। ভবিষ্যৎ বিজ্ঞানী ও গবেষকদের জন্য এমন সম্মেলন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে মনে করছেন আয়োজকরা। সম্মেলনের মিডিয়া পার্টনার 21 টেলিভিশন। ইফরাজ নূরের ক্যামেরায় হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন আফসানা নীলা। বিশ্বের নামিদামি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের সাথে পারস্পরিক ভাব বিনিময়ের মাধ্যমে দেশের গবেষণা ক্ষেত্র আরও সমৃদ্ধ করার পাশাপাশি নারীদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আগ্রহ বাড়াতে আয়োজন করা হয় এই আন্তর্জাতিক সম্মেলনের। এই সম্মেলনে অংশ নেন দেশ বিদেশের 30টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের কয়েকশো শিক্ষক, বিজ্ঞানী ও তরুণ গবেষক। সম্মেলনের বিভিন্ন সেশনে অংশগ্রহণকারীরা পরিবেশ, স্বাস্থ্য, বিজ্ঞান সম্পর্কে নিজেদের সাম্প্রতিক গবেষণা ও মতামত তুলে ধরেন। বিদেশি ইউনিভার্সিটি থেকে স্টুডেন্টস, রিসার্চার্স অ্যান্ড প্রফেসর্স এসে তাদের কারেন্ট অনগোয়িং প্রজেক্টস প্রেজেন্ট করছে। উই আর প্রমোটিং উইমেন ইন সায়েন্স। আমরা যারা ইয়াং ফিমেল সায়েন্টিস্ট অথবা যারা পায়োনিয়ার ফিমেল সায়েন্টিস্ট, তাদের উপরেই আমাদের মেইন ফোকাসটা। সমাজ ও পারিপার্শ্বিক উন্নয়নের স্বার্থেই নারীদেরকে বিজ্ঞানের সাথে আরও বেশি যুক্ত করা জরুরি বলছেন আয়োজকরা। নারীদের কাছে বিজ্ঞানকে জনপ্রিয় ও সহজবোধ্য করার লক্ষ্য নিয়েই এ সম্মেলনের আয়োজন বলছেন তারা। সচরাচর আমাদের নারীরা পিছিয়ে থাকে আমাদের দেশে, তো ইউডব্লিউ সবসময় চেষ্টা করে এসছে নারীদেরকে যাতে সামনে এগিয়ে আনতে পারে সব ক্ষেত্রে। এটাকে আমরা কি করে ব্যবহার করব, তাদেরকে মূলত গবেষণায় অনুপ্রাণিত করার জন্যই আমরা প্রতি বছর এই আইসিএনএসটি আমরা আয়োজন করে থাকি। Students from your faculties are very good source to be invited to join international teamworks. এমন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যুক্ত হতে পেরে উচ্ছ্বাসিত অনেকেই। আমি আমার ফার্স্ট ওরাল প্রেজেন্টেশন দিয়েছিলাম এই কনফারেন্সে। এই এক্সপিরিয়েন্সটা আমার জন্য অনেক ডিফারেন্ট ছিল। এখানে আসার মাধ্যমে আমার কাজটা সবাই জেনেছে এবং সবাই অনেক অ্যাপ্রিসিয়েট করেছে। সবাই কিভাবে একজন আরেকজনের কালচারকে কিভাবে উদ্বুদ্ধ করছে, তো এই জিনিসটা আমার কাছে খুবই স্পেশাল মনে হচ্ছে। 2 দিনের এই সম্মেলনের মিডিয়া পার্টনার ছিল 21 টেলিভিশন। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আবারও নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। নওগাঁয় মা, বাবা, ছেলের মৃত্যু, খাদ্যে বিষক্রিয়া, ধারণা চিকিৎসকদের। ভারতে লোকসভা নির্বাচন নিয়ে নানা মেরুকরণ, রাজনৈতিক দলগুলোর শোডাউন। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। নওগাঁর মহাদেবপুরে একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়। পুলিশ জানায় গতকাল অর্জুন সরকার হাট থেকে দই কিনে নিয়ে আসেন। পরে রাত 8টার দিকে খাবারের পর তিনি, তার স্ত্রী তিথি ও ছেলে অনন্য দই খান। এর কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়লে তাদের মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। পরে আজ সকালে 3 জনের মরদেহ পুলিশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ডাক্তাররা এখানে ভর্তি নেবে না, তারপরেও মানুষের চাপে ওই মহিলাকে ভর্তি করে মহিলাকে একটু চিকিৎসা করার পরে রিফার করে দিছে এবং ওই দুইজনকে, একজনকে রাজশাহী একজনকে নওগাঁতে নিয়ে গেছে এবং ওখানে যাওয়ার পরে আমরা পরে শুনলাম যে এটা দুজনেই মারা গেছে। বিষ ক্রিয়া হতে পারে, যেহেতু আমরা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট মানে হচ্ছে যে আমরা প্রাথমিকভাবে যে তথ্যটা পেয়েছি সেটাই আমাদের প্রাথমিক রিপোর্ট, সেটা সত্য হতে পারে মিথ্যা হতে পারে, কিন্তু যদি আমরা এটা পোস্টমর্টেম করি তারপরে কেমিক্যাল এক্সামিনারকে দিয়ে পরীক্ষা করে তাহলে আমরা নিশ্চিত হতে পারবো। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাসপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার 4 যাত্রী নিহত হয়েছেন। বিকেল 3টার দিকে মাইচদি চৌমোহনী সড়কের একলাসপুরে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফেনী থেকে নোয়াখালীগামী সুগন্ধা সার্ভিসের যাত্রীবাহী একটি বাস একলাসপুর এলাকায় আসলে মাইচদি থেকে চৌমোহনীগামী সিএনজি চালিত অটোরিকশার সাথে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই 2 নারী সহ 3 জন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন। এদিকে বগুড়ায় সড়ক দুর্ঘটনায় 21 পদকপ্রাপ্ত সঙ্গীত শিল্পী খুরশিদ আলম আহত হয়েছেন। বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন আহত সঙ্গীত শিল্পী খুরশিদ আলম। ভোর রাতে বগুড়া রংপুর মহাসড়কের 4 মাথা এলাকায় তাকে বহনকারী প্রাইভেট কার একটি ট্রাকের সাথে ধাক্কা খেলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় তার 4টি দাঁতও ভেঙে যায়, তিনি শরীরেও আঘাত পান। চট্টগ্রামের আনোয়ারা কর্ণফুলী সমিতির মেজবান অনুষ্ঠিত হয়েছে। এ সময় ভূমিমন্ত্রী আলহাজ সাইফুজ্জামান চৌধুরী জাভেদ এমপিকে সংবর্ধনা দেয়া হয়। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই অনুষ্ঠানে আনোয়ারা কর্ণফুলীর উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি দেন বক্তারা। সমিতির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আইয়ুব আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আয়েশা খানম এমপি, মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী মুশতাক এবং ঢাকায় বসবাসরত আনোয়ারা কর্ণফুলী সমিতির সদস্যরা। পরে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত হয়। এবার বিআরবি কেবলস ব্যবসা বাণিজ্যের খবর। দেশের উন্নয়ন অগ্রগতির ধারা আরও ত্বরান্বিত করতে ট্যাক্স নীতিমালা ও সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনা সহজীকরণের উপর গুরুত্ব আরোপ করেছেন অর্থনীতিবিদরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্টের উদ্যোগে পলিসি ডায়ালগে বক্তব্য রাখেন তারা। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মশিউর রহমান। তিনি বলেন, ট্যাক্স নীতিমালা সহজীকরণের পরিকল্পনা নিচ্ছে সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মির্জা আজিজুল ইসলাম। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। এবার পুড়ে ছাই গুলশান কাঁচা বাজার, অবৈধ ভবনের বিরুদ্ধে 15 দিনের মধ্যে ব্যবস্থা, বললেন পূর্তমন্ত্রী। এফআর টাওয়ারে আগুনের ঘটনায় মামলা, অগ্নি নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না, পরিদর্শন শেষে তদন্ত কমিটি। নাগরিক জীবন বিপন্ন করে ব্যবসায়িক কর্মকাণ্ড নয়, অগ্নিঝুঁকি মোকাবেলায় ঢাকা চেম্বারের মতবিনিময়। চতুর্থ দফায় কাল 107 উপজেলায় ভোট, কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম, নিরাপত্তা জোরদার। সড়কে ফিরছে না শৃঙ্খলা, পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ করতে হবে, বলছেন বিশেষজ্ঞরা। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।